মেয়েটার বুক কাঁপছে, নিদারুণ কম্পন বক্ষস্থল জুড়ে, ভিতরে অস্থিরতা। প্রভাতে ঘুম ভাঙতেই এক অদ্ভুত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো তার সঙ্গে। হাতের চিঠিটার দিকে মোটা মোটা ঘন বুড়ো কিঞ্চিত কুঁচকে তাকিয়ে রইল ভাবুক দৃষ্টিতে নিষ্পলক। এখনকার সময় চিঠি, কি সুন্দর হলুদ খামে মোড়ানো একটি চিঠি, কিন্তু তার উপরে প্রেরক প্রাপক ঠিকানা নামধাম কিছুই লেখা নেই। তার চেয়েও বেশ চিন্তার বিষয় চিঠিখানা রাখা ছিল ওর পেটের উপরে। চোখ মেলে অনায়াসে পেয়ে যায় সে। আজকাল কি ডাক পিয়নরা বাড়ি বয়ে এসে পেটের উপর চিঠি রেখে যায়? তাদের কাজকর্ম নীরবে সম্পন্ন করছে এভাবে। মেয়েটা হুট করেই মনে পড়লো ওদের গ্রামে তো ডাক পিয়ন নেই। শহরের বাতাস লেগেছে এখন এই গায়ে। 10 টাকা ব্যয় করে বাজারে গেলেই কুরিয়ার অফিস। এখন আর সাইকেল চেপে ঘরে ঘরে ডাক পিয়নের চিঠি দেওয়ার সময় বা যোগ কোনোটাই নেই। তাহলে কি এটা উড়ে এসে পেটে পড়লো? ইন্টারনেটের যুগে কে পাঠালো এই চিঠিখানা? কৌতূহল দমিয়ে রাখতে না পেরে খাম ছেড়ে বের করলো চিঠিটা। ভাঁজ মেলে ধরতেই হৃদযন্ত্রের ক্রিয়া প্রতিক্রিয়া থমকে গেল ক্ষণিকের জন্য। চক্ষু আয়নায় স্পষ্ট ভেসে উঠলো ছোট ছোট অক্ষরে লেখাগুলো। আরামের ঘুম শেষ করতে আমার কলিজা পুড়িয়ে ছারখার করে তুই দিনের পর দিন অনেক আরামে ঘুমিয়েছিলি। তুই আর তোর পোকা খাওয়ার দাঁতগুলো দেখিয়ে খিলখিল করে হাসতে পারবি না, কারণ হাসলেই তোকে আস্ত রাখবো না আমি। প্রচুর কাঁদাবো, অনেক কাঁদাবো তোকে। জানি চিঠিটা পড়ে তোর চেহারা রং বদল হবে, ভয় পাবি, কিন্তু লাভ নেই। এবার পাক্কা খেলোয়াড় হয়ে মাঠে নেমেছি। গোল দিয়ে হাসিল করব নিজের স্বার্থ। আমার মতো একটা মানুষ তোর জন্য কলমের কালি নষ্ট করছে। পুরো 5 মিনিট সময় নিয়ে কথাগুলো লিখেছি, এটাই তোর ভাগ্য। তেরে, এখন থেকে তুই শুধু চোখ মুখে অন্ধকার দেখবি, আর অন্ধকারে বাতি নিয়ে হাজির হলে আমাকে দেখবি। ইতি অন্ধকার। মেরে বসে রইল তে। লম্বা পৃষ্ঠায় এতটুকু লেখা, তাও কত ভয়ঙ্কর মারাত্মক। এত থ্রেটমূলক বাক্য লিখে কে পাঠালো? তড়িৎ বেগে বিছানা ছাড়ল ও। ওর ছোট্ট হৃদয় ভয়ের তাড়নায় অত্যন্ত ক্ষুদ্র হয়ে গিয়েছে যেন। সকাল সকাল এ যেন এক আজব কাণ্ড। ছোট্ট রুমটায় এলোমেলো দৃষ্টি ফেলে টেবিলের দিকে এগিয়ে গেল। বইয়ের ভাঁজে চিঠিটা লুকিয়ে ওড়না দিয়ে দৌড়ে আসে রান্নাঘরের সামনে। দিন ব্যস্ত হাতে রুটি বেলছেন। ওর মায়ের দিকে দৃষ্টি তাক করে দরজা থেকে উচ্চস্বরে বলল, মা, আমার রুমে কি কেউ এসেছিল? মেয়ের দিকে বিরক্ত চোখে তাকালেন জিন। কাজের সময় ডাকলে বড্ড রাগ হয় ওনার। বিরক্তি ঝেড়ে বললেন, মকবুল ভাইয়ের মাইয়া টুনি আইছিল তোর কাছে অঙ্ক বুঝতে। ঘুমার দেখা কতক্ষণ বসে থেকে চলে গেছে। এত সকালে? এখন তো ঘড়িতে 7টা বাজে। সবাই কি তোর মতো পড়ে পড়ে ঘুমায়? তুই তো বাথরুমে গেলেও ঘুমাস। আজকে পরীক্ষা আছে, তাই তোর কাছে একটা অঙ্ক বুঝতে আইছিল। সঙ্গে সঙ্গে মুখ লেটকিয়ে ফেলেতে। মায়ের এই বাথরুমে ঘুমানোর খোটাটা বোধহয় কখনোই যাবে না। মানছে ও একটু বেশি ঘুমোয়। ঘুমের তাড়নায় গোসল করতে গিয়ে ঝিমোচ্ছিল একদিন। তখন সে ক্লাস 5-এ পড়ে। বাথরুমের দরজা ভেজিয়ে রাখার দরুন অনেকক্ষণ যাবত না বেরিয়ে আসায় জিন ঢুকে পড়ে। ওর ঝিমানোর হাল দেখে এক মগ পানি ছুঁড়ে মারেন মুখে। মা নাকি নমনীয় হয়, অথচ জিন কত তীক্ষ্ণ তীক্ষ্ণ কথা বলে ওকে। বাথরুমের ওই ঘটনা সমবয়সী চাচাতো বোন জেনি বাড়ির সবার কানে রটিয়ে দেয়। তারপর থেকে অনেকেই তাকে বাথরুমের ঘুমন্ত পরি বলে সম্বোধন করে। এ নিয়ে জেনির সাথে ওর তুমুল ঝগড়া লেগে আছে সেই বয়স থেকে। ওদের মধ্যে কথা মানে ঝগড়াঝাটি। এটা শুধু এই কিমবাড়ি অবধি সীমাবদ্ধ নয়, বরঞ্চ গ্রামের অনেকেই জেনে ফেলেছে, তাও জেনির বদৌলতে। দিন তীক্ষ্ণ রেখার নজর চেয়ে সশব্দে ধমকে উঠল, কি মুখ না ধুয়ে এখানে দাঁড়াইয়েছিস কেন? কি এমন কাণ্ড ঘটাইছো সকাল সকাল? ভালোই ভালোই বল, নয়তো আমি জিন তের আম্মু তের রগে রগে হাঁটি, কারণ আমি জন্ম দিয়েছি তোকে। মায়ের কথায় থতমত খেলতে। আসলেই মা দুরন্ত চালাক মহিলা। কেটে পড়ার নিমিত্তে তরতর করে বলে উঠল, কিছু না কিছু না, টেবিলের বই অগোছালো ছিল, তাই জিজ্ঞেস করতে এলাম। রাতে আমি বইগুলো গুছিয়ে রেখেছিলাম তো, তাই। আশ্চর্যজনিত তে। চিঠির কথা মা জানলে তাকে বলতো, এমনকি তার আগে খুলে দেখতো উনি, নিজেই পড়ে ফেলতো। এ ব্যাপারে কোনো রিয়্যাক্ট করেনি মানে তিনি জানেন না। আর অন্য কাউকে জিজ্ঞাসা করলে সুগা ভাইয়ের কান অব্দি চলে যাবে। চিঠিওয়ালাকে তো পাবেই না, উল্টো ওর গাল লাল করে দেবে থাপ্পড় মেরে। কিন্তু কে দিল? চিন্তা করতে করতে মাথা ব্যথা হলো। মনে পড়লো স্কুলে যেতে হবে।
রুক্ষ চুলগুলো আস্তে বেনুনি করে তৈরি হয়ে নিচে নেমে আসে। জেনিও তৎক্ষণাৎ তৈরি হয়ে খাবার টেবিলে হাজির। চেয়ারের কাছে যেতেই সবার নজর এড়িয়ে মুখ ভেঙচি কাটলো। এমনিতেই অন্তঃপুরিতে শান্তি নেই, চিন্তায় তার উপর মেয়েটার ঢং। নীরবে খেয়ে বেরিয়ে আসলো বাড়ি ছেড়ে। চলন্ত পা দুটোর গতি থেমে যায় বড় প্রাচীরের সম্মুখে। নেম প্লেটে জলজল করছে জিওন নীর। আপাতত গেট পেরিয়ে এখানেই ঢুকতে হবে ওর। তারপরে জিমিনের সাথে স্কুলে। বিশাল বড় বাড়ি। মহানন্দ গ্রামে এই বাড়িটা অর্থাৎ জিমিনদের বাড়ি সবথেকে বিশাল। তারপরে ধরা হয় ওদের বাড়ি। বিশাল হবেই বা না কেন, অনেক সম্পদশালী ব্যক্তি ছিলেন জিমিনের দাদা। আগেও ছিল সম্পদের শক্তি, আর এখন রাজনৈতিক শক্তি। বাপ ভাই সব রাজনীতিতে যুক্ত। ওদের বাড়িতে আবার এমন নেই, বাবা চাচা ভাইরা সবাই মিলে ছোটখাটো ব্যবসা সামলায়। স্কুলে যাওয়ার পথে মাঝে মাঝে এখানে আসা হয় ওর। আসতে পারে স্বাচ্ছন্দ্যে, কেননা জিমিনের ভাই শহরে। শুনেছে অতীব ভাব বেড়েছে তার। রাজনীতির কারণে শহরেই থাকে, তাই তত একটা গ্রামমুখী হয় না। যদি সেই মানুষটা থাকতো তাহলে ভুল করেও এদিকে পা মারাতো না। তাছাড়া এ বাড়িতে পা মারানো ওদের বাড়ি সবার জন্য নিষেধ। একটা গভীর সম্পর্ক আছে এ বাড়ির সাথে। ওর লজ্জা ভয় দূর করতে জিমিন তো বুঝিয়ে শুনিয়ে বলেছে, যদি ভাইয়া আসে তাহলে তোকে আগেই জানিয়ে দেব, তখন না হয় আমাদের বাড়ি আসিস না, এখন আয়। ওর কথার উপরেই আস্থা রেখে আসে তে। জিমিনের আম্মু নুডলস খুব ভালো বানায়। কি সুন্দর ঘ্রাণ আসছে। সদ্য সিঁড়ি বেয়ে নামছিল জিমিন। ওকে দেখে এক চিলতে হাসি উপহার দিল, চিকন ঠোঁটে সামান্য প্রসারিত করে। বলল, তুই বস, আমি ব্যাগটা নিয়ে আসি। কথাটা বলেই দৌড় দিল সে। তে দনুমনু করে সোফায় বসে। যেদিন জিমিনকে গেটের ধারে পায় না, সেদিন বাড়িতে প্রবেশ করে। না হয় শত বললেও আসতে চায় না। তার অবশ্য কারণ আছে। এই বাড়িতে ওর ভয়ের কারণের বসবাস। ভাগ্যিস বছর কয়েক আগে শহরের রাস্তা ধরেছে, না হলে ভয়ে ভয়ে কুকড়ে থাকতো সর্বদা। জিমিন কাঁধে ব্যাগ ও হাতে একটি ছোটখাটো শপিং ব্যাগ সমেত ফিরে এলো। হাতের ব্যাগটা বাড়িয়ে দিয়ে মিহিকণ্ঠে বলল, এটা তোর। স্তব্ধ হয়ে পড়ে তে, জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। জিমিন আরেকটু নিচু গলায় বলল, নে নে, এতে চকলেট আছে, তোর জন্য বিশেষভাবে আনা হয়েছে। তে বুঝতে অক্ষম, বোকা বোকা গলায় বলে, বিশেষ? জিহ্বা কেটে জিমিন তের দৃষ্টি লুকায়, গুছিয়ে উত্তর দেয়, তুই আমার পাক্কা সইনা, তাহলে তোর জন্য যা আনা হবে সব বিশেষ বিশেষ। বাথরুমের ঘুমন্ত পড়ি। তুইও? বেগে মেগে উঠল তে। রাগে ওর মুখ ঈষৎ লাল হলো। জিমিন বিনা বিলম্বে হাসলো, ফিসফিস করে বলল, নামটা কিন্তু কিউট। তোর তো আরো একটা নাম আছে, এটা পছন্দ না হলে সেটা রাখি। বুকটা ধুকপুক করে উঠল তে। মাথা নাড়িয়ে তৎক্ষণাৎ বলল, এটাই ঠিক আছে। বলে পা বাড়াতে নিলে রান্নাঘর থেকে ছুটে আসে আয়ু। উত্তেজিত কণ্ঠে ডাকলেন, কি রে তে, চলে যাচ্ছিস আমার সাথে দেখা না করে? একেই তো লুকিয়ে আসিস, আবার আমার মেয়েটাকে নিয়ে লুকিয়ে কেটে পড়িস, বাপের মতো হলি। হাসি মুখে কথাগুলো বললেন আয়ু। চক্ষু গহ্বরে ভর্তি জল, চোখ এড়ালো না তের। বাবার কড়া নিষেধ সত্ত্বেও এই বাড়িতে পা রাখে, এটা একদম সত্যি। মৃদু হেসে বলল, এখন স্কুলে যাচ্ছি, তোমার হাতের নুডলস খেতে আবার আসবো। আসিস কিন্তু। নিষ্প্রভ কণ্ঠস্বর আয়ুর। আসবো। বাজারের সারি সারি দোকানের পেছনের দিকে কর্দমাক্ত পথ ধরে হাঁটছে তে আর জিমিন দুজনেই। পেছন পেছন কদম ফেলছে ওদের অনুসরণ করে দুটি যুবক। তে সকালের সব ঘটনা ভুলে এখন মিটিমিটি হাসছে। স্বভাবেও চঞ্চল না, আবার চুপচাপও না। কিশোরী বয়সে একটা ছেলে পিছু নিলে কেমন যেন আবেগ উপচে পড়ে, লজ্জাতুর অনুভূতি হয়। ঠিক তেমনই হচ্ছে ওর সাথে। ছেলে দুটো ওদের সাথেই দশম শ্রেণীতে পড়ে, সামনে এসএসসি দেবে। তার মধ্যে তার পাশে লম্বাটে ছেলেটা গলা খাকেরি দিয়ে বলে উঠল, তে শোনো। জিমিতে উভয় থামলো, কিন্তু ফিরল না। পা দুটো ভয় মাটির সাথে চুম্বকের ন্যায় আটকে গেল। এই ভয়টা পাচ্ছিল জিমি। তে ভয়াত্মক দৃষ্টিতে আর চোখে ওর দিকে তাকাতে ইশারায় বলতে চাইতো, এটাই বলতাম। ঢোক গিলে সামনে তাকালো। বটতলায় কাঠের চেয়ারে শটাং হয়ে বসে আছে লোকটা। আশেপাশের ছেলে পেলে দাঁড়ানো, যেন মানুষটার সেবা যত্নে লেগে থাকতে হবে তাদের। একটু ত্রুটি রাখা যাবে না। রাজনীতিবিদ বলে কথা, তোষামত করলেই লাভ। লোকটার দৃষ্টি ওদের দিকে। কপালে দু আঙুল ঘষে পাশের জনকে বলে,
জিমিনকে বাড়িতে নিয়ে যা। স্পষ্ট শুনে ভারী কণ্ঠটা তে। এক বাক্যে সবাই উধাও, জিমিনও। ভাইয়ের মুখের উপর কথা বলার সাধ্য তার নেই, কিন্তু আজ শনিয়াছে হয়তো তের কপালে। লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সাদা পাঞ্জাবি হাতা গুটিয়ে কয়েক ধাপ এগিয়ে আসতে তে আমতা আমতা করে সালাম দিল। আসসালামু আলাইকুম জাঙ্কুক ভাই, অত্যাধিক কম্পিত কণ্ঠে। জাঙ্কুকের ঠোঁট জোড়া আলগা করে তের পেছনে দাঁড়ানো ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, তোর অনিষ্ট আব্বা জানে তুই ছেলে ঘোরাস? আমার শত্রু জানে তার বোনের প্রেমের বয়স হয়েছে? প্রশ্ন দৃষ্টি এলোমেলো করে দিল তে এবং ছেলে দুটোকে। ছেলের দুটো তো পালিয়ে গেল, কিন্তু তে পারবে না, কান্না করে দিল। বলতে লাগলো, আমি কিছু করিনি জাঙ্কুক ভাই, ওরা। কান্নার দাপটে কথা বলতে বেগ পোহাতে হচ্ছে ওর। ভয় পেলেই কান্না, এসব ন্যাকামি একদম অপছন্দ জাঙ্কুকে। চাপা গর্জন করে উঠল, ধারালো গলায় বলে, বিয়ের বয়স হতে 18 লাগবে না, তোর মনে ফুল ফুটেছে এটাই চলবে, কাজে অফিসে চল। বিয়ে ভীত কণ্ঠস্বর তের। ঘামে পিছনের দিক হতে স্কুলের নীল জামাটা ভিজে চিপকে পড়েছে, পা চুলকাচ্ছে, কিন্তু আঙুলের সহায়তায় চুলকানোর সময় নেই। ললাটে বিন্দু বিন্দু ঘামের একটা ফোঁটা সোজা বেয়ে এসে নাক ঠেকলো। জাঙ্কুক ফোঁস করে একটি নিঃশ্বাস ছেড়ে তের পা থেকে একদম মাথার চুল পর্যন্ত পরখ করে তুখর ও গভীর দৃষ্টিতে। চাউনিটা চক্ষে বিঁধে তের। অভ্যন্তরের শিরা উপশিরায় ছলকে ওঠে রক্ত। নিমিষে সমস্ত তনু মন হিম হিম ভাব। এমন করে কেন তাকাচ্ছে লোকটা? এত বছর পর কেন এলো গ্রামে? আসলো তো আসলোই, আগের চেয়েও কঠিন হয়ে এসেছে যেন। কি চাহনি! সাদা পাঞ্জাবি পরা দেহে দৃষ্টি আটকে যাচ্ছে বারবার। জাঙ্কুক হাত ঘড়ির দিকে একবার তাকিয়ে সময় দেখে নিল। অনেক বছর পর গ্রামে এসেছে। রাজনৈতিক শক্তির প্রভাব গ্রামেও রয়েছে। মেম্বার চেয়ারম্যান মিলে ছোটখাটো একটা মিটিং এর ব্যবস্থা করেছে। তবে জাঙ্কুক আগ্রহী না মিটিং এ যেতে। জিওপ সাহেব ফোনের পর ফোন করছেন। বাবার এমন কাজে প্রচন্ড বিরক্ত সে। তার গ্রামে ফিরে আসার লক্ষ্য মেম্বারের সাথে মিটিং না। এসবের জন্য জিওপ সাহেবই চলবে। মোবাইলটা বন্ধ করে তের দিকে তাকিয়ে ভরাট গলায় বলে উঠল, বিয়ে বুঝিস না? ছেলেগুলো পেছন পেছন আসাতে মিটি মিটি হাসছিলি, প্রেম মানে বুঝিস তো? তে নিশ্চুপ। জাঙ্কুক দাঁতে দাঁত কেটে আশপাশে দৃষ্টি বুলাল। তে সেটা বুঝবার আগে হুট করে এক ঝটকায় ওর চিকন হাতটা মুচড়ে ধরল সে। ঠেকালো ওর পিঠের পিছনে নিয়ে। ব্যথায় কুকড়ে উঠল মেয়েটা। মুখ দিয়ে আশূচক শব্দের ধ্বনি বেরিয়ে আসার পূর্বেই চাপা ধমক জাঙ্কুকে। কণ্ঠে আক্রোশ, প্রবল উত্তাপের ভাব। তুই চিনিস না আমায়? কি ভেবেছিলি আগে মারলেও এখন আর মারতে পারবো না? বড় হয়ে গিয়েছিস তাই ছেড়ে দেব? প্রেম করবি, টই টই করে পাড়া ঘুরে বেড়াবি। এলাকা ছেড়েছি, অভ্যাস নয়। তোর ভাইকেও ভয় পাই না আমি। তোর ভাইকে মেরে পুঁতে দিলেও কারণ নিচু গলায় শব্দ করার সাহস নেই। মনে করে নে পুরনো কথাগুলো। আমি সেই ঘাটতারা উগ্র মেজাজি জাঙ্কুক, যাকে দেখলে তোর হাঁটু কাঁপে। প্রেম করবি, অন্যের আদর নিবি, তাহলে আমি কি ছোট থেকে ঘাস কাটছি? গরু না ঘোড়ার? ভূমিকম্পের ন্যায় পরিবেশে তে এক অবাক কাণ্ড করে বসলো। ব্যথা ভয় সব উড়িয়ে দিয়ে এত গুরুতর মুহূর্তে জাঙ্কুকের শেষ বাক্যে হেসে ফেললো ও। বলে না স্বভাব যায় না সহজে, ওর বেলাও হয়েছে তা। খুব বাজে অভ্যাস। সিরিয়াস মুডেও হেসে ফেলে। জাঙ্কুকের মেজাজ বিগড়ে গেল। হাতটা ঢিল করে দিয়ে টেনে গাড়িতে নিয়ে আসলো। বলল ওঠ। তে হকচকিয়ে গেল। গাড়িতে উঠবে মানে? বাড়ির কেউ দেখলে আস্ত রাখবে না। এমনিতেই ব্যথায় হলদেটে ফর্সা মুখবার অবস্থা নাজেহাল ফ্যাকাশে হয়ে উঠেছে। এখন আবার জাঙ্কুকের আদেশ ওর কলিজা চুপসে যাচ্ছে। পরিবারের ভয়ের চেয়ে জাঙ্কুকের স্বভাব মারাত্মক খারাপ। রাগ উঠলেই ঠুসঠাস থাপ্পড়। এই কারণেই দেওর নিবাসে যেতে চাইতো না। ঢোক গিলে মিনমিন স্বরে বলল, বাসায় যেতে হবে জাঙ্কুক ভাই, নয়তো আব্বা বকবে। আর আমি তোকে বড় বিলে ডুবিয়ে মারবো, যতক্ষণ না দম যাবে নড়বো না। হিসিসিয়ে বলে উঠল জাঙ্কুক। নিঃশ্বাস ফেলার আগে দৌড়ে গাড়ির ভিতরে হুমড়ি খেয়ে পড়ল তে। তাড়াহুড়ায় দপ করে পা
পাশের সিটের উপর মুখ থুবড়ে পড়ল। নাকে ব্যথা পেল কিঞ্চিত। বুকটা এত পরিমাণ ধুকপুক করছে যে তার আওয়াজ সে নিজেই শুনতে পাচ্ছে স্পষ্ট। নিজেকে সামলে ঠিক হয়ে বসলো তাড়াতাড়ি করে। লজ্জায় মাথা কাটা যাওয়ার উপক্রম। জাঙ্কুক পাশের সিটে বসে বলল, যাক, ভয় পাচ্ছিস আমাকে। পরক্ষণেই গাড়ি স্টার্ট দিয়ে জিজ্ঞাসা করে, কত বছর গোসল করিস না রে? এত বাজে গন্ধ আসছে তোর গা থেকে, এখনো কি না গোসল করে বাথরুমে ঘুমিয়ে চলে আসিস? মুখের রঙের বদল হলো তে। এই কাহিনী ওর পিছু ছাড়বে না, একদমই না। জাঙ্কুক ভাইও ছাড় দিল না। এক আকাশ সরম লজ্জায় জর্জরিত করলো। আসলে অতিরিক্ত ঘামে গা থেকে উদ্ভট গন্ধ আসছে। একটা মানুষের সঙ্গে এত বছর পর দেখা হয়ে এমন পরিস্থিতি মানা যায়? অন্যান্য মানুষের ফুফাতো ভাইগুলোও কি এমন করে? কথায় কথায় মারে, শরম দেয়। এত নির্দয় জাঙ্কুক ভাই আর কারো না হোক, ওর মনে মনে দোয়া করে। ছোট্ট থেকেই করে আসছে। মাঝে 3 বছর শান্তি ছিল, তাও শেষ হয়ে গেল। অনেকদিন আগের কথা। তে তখন 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। শরৎকাল চলছিল। জাঙ্কুক ভাই এসেছিল গ্রামে ভার্সিটি বন্ধ থাকায়। এসেই ওকে জিমিনকে দিয়ে ডেকে এনে 2-3টা থাপ্পড় বসিয়ে দিল গালে। তারপর কিছু না বলে প্রস্থান করে। শক্ত হাতের থাপ্পড়ে কেঁদে মাটিতে বসে পড়ে। জিমিন ভাইকে প্রচন্ড ভয় পায়। সেদিন মেরে চলে গেল, কিন্তু কারণ বলল না। সবাইকেই আদর করে, জিমিনকে আদর করে, জেনিকেও করে, কিন্তু ওর সাথে কেন এমন করে এটা জানে না তে। ওর কি জাঙ্কুক ভাইয়ের চক্ষু বিষ? হুট করেই সুটাম দেহ কাছে আসতে ঘর থেকে ছিটকে বেরিয়ে আসে ও। জাঙ্কুক ওর খুব কাছে, অত্যন্ত নিকটে। হাত এগিয়ে আনতে ভয়ার্থক হয়ে ওঠে। কি করছেন? জাঙ্কুক টেনে টুনে সাদা স্কার্টটা খুলে ফেললো। মুহূর্তেই তে ঘাবড়ে যায়। চিৎকার করে উঠবে সে সময় চোখ রাঙালো জাঙ্কুক। চুপ, চিল্লাবি না। ছোটবেলায় তো শুধু হাফ প্যান্ট পরে আমার সামনে আসতি। এখন তুই বড় হয়েছিস, সেটাও আমি দেখতে পাচ্ছি। তোর ইজ্জত হরণ করার ইচ্ছে আমার নেই, কারণ পেটুক মামুর প্যান প্যান ঘ্যান ঘ্যান আমার সহ্য হবে না। কথাটা বলে স্কার্টটা গলায় পেঁচিয়ে দিল। পুনরায় বলে, এখন একটু শান্তি পাবে। সত্যিই ভালো লাগছে। চুলগুলো ঘেমে মাথাটা ধরেছিল খুব। জাঙ্কুক দুদিকে জানালার কাচ তুলে দিয়ে এসি অন করে দেয়। তে আর চোখে তাকালো উজ্জ্বল শ্যামলার চেহারায়। কঠিন মুখভঙ্গির প্রেমে পড়ে যায় হয়তো প্রতিনিয়ত অনেক রমণী। রাজনীতিবিদ জাঙ্কুকের উপর প্রেমে পড়ার শত শত গল্প শুনেছে জিমিনের থেকে। ফেসবুকে কত পোস্ট তো দেখেছে। আচ্ছা, জাঙ্কুক ভাইয়ের বউ কি হবে এ নিয়ে অনেক চিন্তায়ও, কারণ বউকে খুলে বলতে হবে ছোট থেকে জাঙ্কুক ভাইয়ের দ্বারা কতটা অত্যাচারিত হয়েছে সে। ভাবুক কণ্ঠে প্রশ্ন করলো, আমরা কোথায় যাব? পাশ থেকে শক্ত জবাব আসে, জানতে হবে না তোর। তে ভাঙা ভাঙা ভিজে কণ্ঠে আওড়ালো, আমি বিয়ে বসবো না জাঙ্কুক ভাই, দেব না। বিয়ের পরে অনেক ঠেলা সামলাতে হয় তিলবতী, তুই পারবি না সেই ঠেলা সামলাতে। বেউসে পড়ে আমাকে খবরের হেডলাইন বানিয়ে দিবি, মুখে মুখে শুনবো রাজনীতিবিদ জাঙ্কুকের কারণে এক তে নামক চিকনা চাকনা ঘুমন্ত পড়ি বেহুশ। আর একটু বড় হলে তোর বিয়ে পাক্কা। তোর পেটুক বাপও আটকাতে পারবে না আমাকে। হতভাগতে সবটা ওর মাথার উপর দিয়ে গেল। তবে অল্প স্বল্প লাজুক ভাব ঘিরে ধরলো ওকে। সমস্ত কায়ার শিহরণ। কারণটা হলো তিলবতী নামটা। এই নামটা মিশে আছে একরাশ লজ্জা ও অনেক গভীরত্ব। সুগা রুমের চেয়ারটা লাথি মেরে ফেলে দিল। রাগে কপালের রগ ছিঁড়ে যাবে এমন অবস্থা। মোবাইলটা ছুঁড়ে মারলো বিছানায়। জিমিন পেয়েছে কি? এই মেয়েটা এমন কেন করছে? কেন দিন রাত মেসেজ দেয়? পিচ্ছি একটা মেয়ে, আবেগে ঢুলু ঢুলু অবস্থা। ভালোবাসা কি বোঝে? আর বুঝলেও কি পেয়ে যাবে ওর ভালোবাসা? এটা সম্ভব না। শেষ নিঃশ্বাস অবধি সুগার দ্বারা এটা সম্ভব হবে না। যদি সেই বাড়িতে যেতে পারতো তাহলে কষিয়ে দুটা হাতে থাপ্পড় বসিয়ে দিয়ে আসতো দু গালে। তে সদ্য ফিরেছে। জাঙ্কুক নামিয়ে দিয়ে গিয়েছে ওর বাড়ি থেকে কিছুটা দূরে, কোনো দিকেই নিয়ে যায়নি। ভাইয়ের রুম ক্রস করে যাওয়ার সময় দরজা খোলা থাকায় রাগ ও মোবাইল ছুঁড়ে মারা চক্ষুদায় এড়ালো না। ওকে জাঙ্কুকের সাথে কি দেখেছে? নয়তো হুট করে এত রেগে যাবে কেন? সেখানে আর না দাঁড়িয়ে দৌড়ে রুমে আসলো। দরজা বন্ধ করে কাঁপতে থাকলো থরথর করে। গলা থেকে স্কার্টটা খুলে বিছানায় ছুঁড়ে মারতে গিয়ে থমকে গেল তে। স্কার্টটা
সম্পূর্ণ মেলে চোখের সামনে ধরলো। নয়ন যুগল স্তর হলো বড়সড় ছিঁড়া জায়গাটায়। স্পষ্ট মান যে সিট টিফিনের কারণে ছিঁড়েছে। রাগে দুঃখে এবার কান্না পাচ্ছে ওর। জাঙ্কুককে বিচ্ছিরি গালি দিতে ইচ্ছে করলো ওর। মস্তিষ্ক জুড়ে কিলবিল করছে চিন্তা, কিন্তু ওর যে জাঙ্কুককে গালি দেওয়ার কোনো সাধ্য নেই। জীবনে দুটো মানুষকে ও ভয়ঙ্করভাবে ভয় পায়। প্রথমজন হলো জাঙ্কুক ভাই, আর দ্বিতীয়জন হলো ওর আপন ভাই সুগা। জন্মের পর বুঝ হতেই জাঙ্কুকের অত্যাচারের ভুক্তভোগী ও। রাস্তায় পেলেই কিংবা জিয়ন নিবাসে গেলেই কথায় কথায় মাথায় থাপ্পড় মেরে বসে, গালে থাপ্পড় দিয়ে শীষ বাজিয়ে প্রস্থান করে। কোনো কিছু একটু এদিক সেদিক হলেই ডেকে নিয়ে রাস্তায় দাঁড় করিয়ে শাসায়। তাই মাঝে মাঝে তো তার জাঙ্কুক ভাইকে উন্মাদ মনে হয়, এক বদ সাইকো। অন্য সবার জন্য জাঙ্কুক ভাই হিরো, চকলেট, ডার্ক কফি, হট এসব হলেও ওর বেলায় কেবলই সাইকো। সাইকো জাঙ্কুক ভাই 3টে বছর গ্রামে আসেনি, কত শান্তি ছিল ওর রঙিন প্রাণ জীবন। এখন সব শান্তি মিলিয়ে যাবে হয়তো, শঙ্কায় কাটবে প্রতিক্ষণ। মাকে মিথ্যে বলে এখন আবার নতুন স্কার্ফ কিনতে হবে। স্কার্ফটা রেখে বাথরুমের দিকে অগ্রসর হতে নিলে দরজায় কড়া নাড়ে কেউ। সেদিকে পা বাড়িয়ে দরজা খুলতেই কণ্ঠনালী শুকিয়ে গেল। অস্পষ্ট স্বরে বলল, ভাই। সুগা মাথা নাড়ল, সন্দেহতিক দৃষ্টি মেলে রাখলো কয়েক পর। পরক্ষণেই মুখে মৃদু হাসি এঁকে নরম কণ্ঠে বলল, ভাইকে কি আজ নতুন করে দেখছিস? চমকাচ্ছিস কেন? তে ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল, চমকাচ্ছি কোথায়? তুমি তো সচরাচর আমার রুমে কোথায় আছে না চোরের মন পুলিশ পুলিশ তেরো হয়েছে, তা ভেবেছে জাঙ্কুক ভাইয়ের সাথে ওকে দেখে ফেলেছে ওর ভাই, তাই ভাইকে এমন রুমে আসতে দেখে ভয় পেয়ে গেছে। কিন্তু এখন মনে হচ্ছে কারণটা অন্য কিছু। সুগা যা তুক্ষর তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, সহজে মিথ্যে বলে পার পাওয়া যাবে না। তবুও নিজেকে সামলে নিচু গলায় জানাল, তুমি রেগেছিলে, ভয় পেয়ে গিয়েছিলাম, আর কিছু না ভাই, সত্যি বলছি। পকেট থেকে একটি ডেয়ারি মিল্কের প্যাকেট বের করে তের হাতে ধরিয়ে দিল। মাঝে মাঝে তেয়া জেরির জন্য চকলেট নিয়ে আসে, কারণ ওরা খেতে ভালোবাসে। চলে যেতে নিয়ে কি ভেবে ঘাড় বাঁকিয়ে কৌতূহলী মনোভাব ব্যক্ত করে জানতে চায়। জিমিন স্কুলে যায়, তে হকচকিয়ে ওঠে। ভাই জিমিনের কথা জিজ্ঞেস করছে। ওই বাড়ির মানুষগুলোর সাথে সুগা ভাইও কথা বলে না, যায় না। মাথা উপর নিচ দিয়ে বলল, স্কুল থেকে ফেরার সময় তোর সাথেই ফিরে? তুই লুকিয়ে ওই বাড়ি যাস, এটা কিন্তু আমার কানে এসেছে তে। ধক করে উঠলো তের বুকটা। ভাই জেনে ফেলেছে? একেই বুঝি বলে চোরের 7 দিন আর গৃহস্থের 1 দিন। ভয় কুকড়ে গিয়ে মিনমিন করে বলে, আমি জিমিনের জন্য যাই ভাইয়া। বুঝেছি, ওইটা আমাদের ফুপির বাড়ি, কিন্তু বাবার নিষেধ অমান্য করতে পারবো না। তাছাড়া জাঙ্কুক আস্ত একটা বেয়াদব, রাজনীতি করে দিনকে দিন আরো ঘাটতারা বকাটে হয়েছে। মনে করে সব জায়গায় চাইলে নিজেদের পাওয়ার খাটাতে পারবে। জিমিনের জন্য গেলেও ওদের থেকে দূরে থাকবে, ঘন ঘন যাস না, বাবা শুনলে তোকে কখনো ক্ষমা করবে না। জিমিনের থেকেও দূরে থাকবি, এইটুকু বয়সে। বলতে গিয়ে দাঁতে দাঁত চেপে নিল সুগা। বর্ণমালারা গলায় দলা পাকিয়ে ভেতরের রাগ যে তার কণ্ঠের পথে হেঁটে বাইরে উন্মুক্ত হলো না, আর একটাও শব্দ করলো না সে। তের উৎসুক চাহনি অবজ্ঞা করে দ্রুত বেগে প্রস্থান করলো। কিন্তু তে চিন্তার জগতে পাড়ি জমিয়েছে। আজ এক কান দুকান করে ভাইয়ের দৃষ্টিগোচর কর্ণক্ষর হলো। ভাগ্যিস কিছু বলেনি, কিন্তু বাবা জানলে মুখ ফিরিয়ে নেবে ওর থেকে। এদিকে ফুপির বাড়ির প্রতি টানও যায় না। জিয়প সাহেব উত্তপ্ত মেজাজ নিয়ে সেলের ঘরে ঢুকলেন। বাবাকে দেখেও হেলদোল হলো না জাঙ্কুকের। ব্যালকনিতে দাঁড়িয়ে কফিতে চুমুক দিয়ে বলল, এসব ছোটখাটো মিটিং এ আগ্রহী না, তাই যাইনি। আপনি রাগ করলেও কিছু করার নেই। ছেলের তেরা কথায় জিয়প বলে উঠল, 3টে বছর পর তুমি এসে একই পথে হাঁটছো। মাস 2 পর ইলেকশন, আর তুমি এসেই একটা মেয়ের জন্য ছুটে গিয়েছো। মিটিংটা করে গেলে হতো না? এসেই ওকে দেখতে হবে তোর। এত বছর না দেখে থাকতে আমার কেমন অবস্থা হয়েছিল সেটার সম্পর্কে আপনার আন্দাজ নেই। কলিজা আমার ফুটছে
আপনার না। চোখের ব্যথায় আমি কষ্ট পেয়েছি, নির্ঘুম রাত কাটিয়েছি, আপনি না। যেহেতু হতাশ হলেন, কাকে কি বলছেন উনি? সামনে ওনার চেয়ারম্যান ইলেকশন, সেই কারণে ছেলেকে ডাকা, নয়তো ছেলেকে অনেক কষ্টে শহরে আটকে রেখেছিল। সেখানে ওনার বড় ভাই মেয়র পদে আছে। সবকিছু ঠিক থাকলে আগামীতে জাঙ্কুক মেয়র পদের জন্য মনোনীত হবে না। এই ছেলের সাথে কথাই পারবেন না তিনি। শুধু বলে গেলেন, কিম নামজুন তোমাকে মেয়ে দেবে না, আর সেই বাড়ির কোঠায় আমি মরে গেলেও পা রাখবো না। তুমি যেই খেলায় মত্ত হয়েছো তা এখনই ইতি টানো। জাঙ্কুক জটিলতাবিহীন সিধে সাদা বাক্য, উঠিয়ে নিয়ে আসবো। এই কথার পিঠে কথা বলার উপযুক্ত শব্দ খুঁজে পেলেন না তিনি। পারবেন না এই ছেলেকে। ডর ভয় ভিতরে নেই বললেই চলে। কিম নামজুনও ছেড়ে দেওয়ার পারত নয়। তিনি জাঙ্কুককে দু চোখের আগায় সহ্য করতে পারে না। এক সম্পর্কে দু বাড়ির ভিতর খুব ভালো সম্পর্ক থাকলেও জাঙ্কুকের রাজনীতিতে জড়ানো এবং তাদের পরিবার রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকায় কিম নামজুন আগে থেকে পছন্দ করতেন না। কিন্তু একটি ভুল বোঝাবুঝির কারণে জাঙ্কুক আর সুগার ভিতর বিশাল বিবাদ বাঁধে, আর তার জের ধরে সুগা আর কিম নামজুনের সাথে জাঙ্কুকের অনেক মনোমালিন্য চলে। কথা বলে না প্রায় 5 বছর ধরে একে অপরকে সঙ্গে, মুখ দেখা দেখেও বন্ধ। একা একা বাড়িতে ভালো লাগছে না তের। পুকুর পাড়ে গিয়ে বাতাস খেলে মন্দ হয় না, সেই ভেবেই দ্রুত গতিতে পা বাড়ালো। সাথে নিত্য সঙ্গী মোবাইলটা আনতে ভুললো না। পায়জামা কিঞ্চিত গোড়ালি থেকে উপরে উঠিয়ে ঘাটে বসে পানিতে পা ভিজিয়ে দেয়। মোবাইলটা হাতে নিয়ে মেসেঞ্জারে ঢুকলো। জিমিনকে মেসেজ লিখলো একটি, বড় বিল পেরিয়ে কাল কাশবনে যাবি। রিপ্লাই আসার আগেই নাকি সিগারেটের উদ্ভট বিচ্ছিরি গন্ধ এসে ঠেকলো। ঘাড় বাঁকিয়ে চাইতেই তীব্র গতিতে ছুটতে আরম্ভ করলো হৃদস্পন্দন। কণ্ঠনালী ভেদ করে আসে, জাঙ্কুক ভাই। জাঙ্কুক হাতে সিগারেটটা ফেলে জুতা দিয়ে চেপে ধরলো। গায়ের জ্যাকেটটা খুলে হাতে নিয়ে আদেশমূলক বাক্য ছুড়ে মারে, এদিকে আয়। ভীত নেত্রে চেয়ে চেয়ে তে ঘাট ছেড়ে উপরে উঠে আসে। আসতেই হাতের ছোট্ট শপিং ব্যাগটা ওর হাতে দিয়ে জাঙ্কুক ভুরু যুগল কুঞ্চিত করলো। এক হাত দূরত্ব শেষ করে আকস্মিক আরো নিকটে চলে এলো। বক্ষ স্পন্দন প্রায় থমকে গেল তের। জাঙ্কুক আলতো ঝুঁকে পড়লো ওর গলার কাছে। সর্বাঙ্গে উত্তাপ ছড়িয়ে পড়ে দ্রুত বেগে। খুব করে বলতে চায়, জাঙ্কুক ভাই। চুপ। গায়ে লোশন মেখে এসেছিস? রাতের বেলা সেজেও এসেছিস? কার জন্য? তে জবাব দিল না। চোখ মুখ কুঁচকে কম্পনরত কণ্ঠে পাল্টা প্রশ্ন করে, আপনি এখানে কি করছেন? জাঙ্কুক হাসলো, নিঃশব্দ হাসি। কাটকাট গলায় উত্তর জানালো, চুমু খেতে এসেছি। তোদের বাড়িতে কি চুমু বিতরণ করা হয়? তে পারছে না মাটি ফাঁক করে মাটিতে ঢুকে যেতে। কানের কাছে জাঙ্কুকের নিঃশ্বাসের উষ্ণ ধোঁয়া। বেসামাল কথা ওর সমগ্র শরীরে ঝড় তুলছে। কিশোরী প্রাণে আবেগী সুর শিরশির করছে রন্দে রন্দে। তখনও জাঙ্কুক ওর দিকে ঝুঁকে আছে। কি সব বলছে উনি? জাঙ্কুক তার দিকে ঝুঁকে থাকায় ওর মুখশ্রী জাঙ্কুকের কর্ণধারে। মিনমিন করে লজ্জা মিশ্রিত কণ্ঠস্বরে বলে, চুমু বিতরণ করা যায় কি জাঙ্কুক ভাই? তাহলে অহেতুক প্রশ্ন করছিস কেন? তোর হাতে একটা প্যাকেট দিয়েছি, তার মানে সেটাই দিতে এসেছি। শুধু শুধু প্রশ্ন করিস, সাহস দেখছি বাড়ছে দিন দিন। অন্ধকার রাতে দুটি দেহ একে অপরের অতীব কাছাকাছি। মুক্ত পরিবেশে বাধাহীন সমীকরণের খেলা চলছে। তের ঝুঁটি বাঁধা চুলগুলো তোড়জোড় করে চলেছে উন্মুক্ত হাওয়ায় ওড়ার জন্য। তার মধ্যে দুই একটা প্রচন্ড ঘাটতেরা করে বেরিয়েও পড়ছে। চোখে কোমল চেহারার ললাট স্পর্শ করার জন্য পাগল প্রায় হয়ে উঠল। একে অপরের এতটা কাছাকাছি, ঈষৎ তফাৎ মাত্র নেই, তবুও ছুঁল না কেউ কারো শরীর। হুট করে হৃদযন্ত্রের গতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার উপক্রম তের। গভীর এক ডাক পৌঁছালো কর্ণকুহরে, তে। কত বড় হয়ে গেলি তুই। 3 বছর আগেও তো পিচ্ছি ছিলি, পুতুল বিয়ে খেলতি। বড় কেন হচ্ছিস? তুই বড় হয়ে নিজের ক্ষতি ডেকে আনছিস তে। আমাকে দোষ দিবি না কখনো। তে স্তব্ধ, কিম কর্তব্য বিমূঢ়। আর পারছে না দাঁড়িয়ে থাকতে। আর একটু হলে চিরতরে শ্বাস প্রশ্বাসের কি আর থমকে যাবে হয়তো। জাঙ্কুক ভাইয়ের কথাগুলো ভয়ানক ঝড় সৃষ্টি করছে ওর মনের গহীর। এতটুকু একটা মেয়ে হয়ে সে কি করে সামলাবে এমন ঝড়? ঝড়ে উড়ে যাওয়ার সম্ভাবনায় প্রকট। সরে যেতে নিলে ধমকের সুরে বলে উঠল, নড়বি না। তে পেছাতে পাটা নিমিষেই
আগের জায়গা দখল করে নিল। কলিজা একটুখানি হয়ে যায়। ভয়ে ভয়ে কণ্ঠে বলে, কেউ দেখে ফেলবে? আমি কি তোর সাথে প্রেম করছি যে কেউ দেখে ফেলবে? ভয় পাচ্ছিস? তে তৎক্ষণাৎ মাথা নেড়ে বলে উঠল, বাড়ি কেউ দেখে ফেলবে। জাঙ্কুকের তাচ্ছিল্য গলায় বলল, আমার পরিবার তোর পরিবার বহুত অন্যায় করেছে আমাদের সাথে, বুঝলি? যত কাণ্ড ঘটালো তোর ফুপু আর আমার মামু, মাঝখান থেকে ফাঁসলাম আমরা। একদিন মামুজানকে কঠিনভাবে ফাঁসিয়ে দেব, দেখিনিস। তের মস্তিষ্ক সজাগ হলো। চট করে প্রশ্ন করলো, আমার আব্বাকে ফাঁসাবেন কেমনে? জাঙ্কুক বিরক্ত হলো। কথার পিঠে কথা অসহ্য লাগে তার। হাত তুলে ঠাস করে মারলো তের মাথায়। আকস্মিক এহেন ঘটনায় ব্যথার্থক আর্তনাদ করতে গিয়েও তে থমকে গেল পরিস্থিতি বিবেচনা করে। এগুলোর অভ্যাস আছে ওর ছোট থেকে। এই নির্দয় লোকের হাতের মার খেতে খেতেই তো এতটুকু হলো। মাঝের বছরগুলো সবকিছু নীরব ছিল, এখন আবার শুরু হলো। জাঙ্কুকে উত্তরে বলে ওঠে, মামু ভাগিনা মামুর মেয়ে একমাত্র জামাই হলে। মাথায় মৃদু যন্ত্রণা, তার উপরে পেঁচানো বাক্য শ্রবণ হতেই সবকিছু এলোমেলো হয়ে গেল। তে কিছুই বুঝলো না, ভাবভঙ্গি অত্যন্ত বোকা বোকা। জাঙ্কুক তীক্ষ্ণ চোখে সবটা দেখে বলল, মাথা ডলতে হবে না, ঢং কম কর, এত জোরেও দেইনি আমি, কানটা আরেকটু কাছে আন আমার। তে জিজ্ঞাসা করতে ইচ্ছে জাগে, এত কাছে আছি, আর কত কাছে আসবো জাঙ্কুক ভাই? কিন্তু করলো না। পরে দেখা যাবে আরেকটা মেরে বসেছে। কি শক্ত হাত, আস্তে মারলেও মনে হয় যেন মাথাটা খুলে উড়ে যাবে। রাজনীতি করে নিশ্চয়ই মারপিট করে। সুগা ভাইয়া বলেছে রাজনীতিবিদরা বেয়াদব হয়, গুন্ডা হয়। কথাগুলো যেন হাড়ে হাড়ে ফলেছে। জাঙ্কুকের জলজান্ত উদাহরণ। একটুখানি উকি দিয়ে দু দেহের মধ্যবর্তী সামান্য, অত্যন্ত সামান্য যে ফাঁক ছিল সেটুকু তে দূর দূর বুকে এগিয়ে নিয়ে নিঃশেষ করে ফেলল। শরীরের উত্তাপে পায়ের নিচে জ্বলতে আরম্ভ করে। পিট চাউনিতে নিজেকে আবিষ্কার করে জাঙ্কুকের বুকে। নিজের ভিতরকার অবস্থা বুঝতে অক্ষম ও। মন শুধু বলছে আজ জাঙ্কুক ভাইয়ের সান্নিধ্য অন্যরকম লাগছে। অনুভূতিরা কেমন দলবদ্ধ হয়ে ছুটছে দিশেহারা হয়ে অজানার পথে। গান শুনবিতে অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করলো তে। তবে সেই চাহনি অন্ধকারে মিলিয়ে গেল। এত বছর সে শুনেই গেল লোকটা ভালো গান গাইতে পারে, কিন্তু কখনো সেই পাগল করা সুর ওর শোনবার সৌভাগ্য হয়নি। যেই মেজাজওয়ালা মানুষ, বলতেই তো ভয় করে। আর সুযোগটা লুফে নিল তড়িঘড়ি করে। প্রত্যুত্তরে বলল, দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁচা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না। কাছে আইসো আইসো রে বন্ধু, প্রেমের কারণে। নিশ্চুপ স্বরে গানটা গাইতে গাইতে সরে গেল জাঙ্কুক। বলে উঠল, নিজেকে কিভাবে উদ্ধার করবি ভাবতে থাক তিলবতী। তে নিস্তব্ধে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। দেখলো সিগারেট জ্বালিয়ে পুকুরের পাড় দিয়ে সোজা হেঁটে চলে যাচ্ছে জাঙ্কুক। ওদের বাড়িটার পিছন দিকে কোনো প্রাচীর নেই, তাই চুপচাপ বাড়ির পিছন থেকে বাসার ভিতরে ঢুকলো তে। চুপচাপ রুমে গিয়ে দরজাটি লক করে দিল। ভাগ্যিস কেউ দেখেনি, দেখলে যুদ্ধ বেঁধে যেত। আর যুদ্ধের নামও তো মামা ভাগ্নের যুদ্ধ। কিন্তু একটা প্যাকেট দিতে নিজে আসলো জাঙ্কুক ভাই। কি এমন আছে এতে? ঝটপট প্যাকেটটা খুললো তে। একটা সাদা স্কার্ফ বেরিয়ে এলো, সাথে একটা অয়েন্টমেন্ট। সঙ্গে সঙ্গে মোবাইলে বার্তার শব্দ আসে, অয়েন্টমেন্ট লাগিয়ে নিস, হাতে লাল হয়ে যাওয়া জায়গাটায়। তোকে একটু স্পর্শ করলেই যদি এ দশা হয়, বাকি সব কিভাবে করব বলতো? কে বললো তোকে এমন সুন্দর হতে? আমি না থাকার সুযোগে কি কি মেখে ফর্সা হয়েছিস কে জানে। আগে তো পাতিলের তলার মতো কালো ছিলি, কালিনী। অধৈর্যরা আলগা করলো অপলো। অনিমেষ তাকিয়ে রইল তে মোবাইলের স্ক্রিনে। কথার ধরন বুঝতে বেগ পোয়াতে হলো না এটা জাঙ্কুকের মেসেজ। ও কোন দিন কালো ছিল? ফর্সা হয়েই বা কি দোষ করলো? আর বাকি সব কিভাবে? এ দ্বারা কি বুঝিয়েছে? এমনিতেই ছোট মাথা,
ছোট বয়সে এত কিছু মানে বুঝবে কিভাবে? স্কার্ফ আর অয়েলমেন্টটা গুছিয়ে সকালে চিঠিটা বের করলো, হিসেব কষলো। মাথা মোটা বলে আজ কত কষ্ট করতে হচ্ছে ওকে। কেন যেন মন বলছে চিঠিটা জাঙ্কুক ভাই দিয়েছে, উনি ছাড়া ওকে এভাবে কেউ বলে না, থ্রেড দেয় না। কিন্তু পেটের উপর আসলো কিভাবে? কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। এর সমাধান আমাকে খুঁজে বের করতেই হবে। কিমবাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। 6 ঘন্টা যাবৎ তেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিকে খোঁজাখুঁজি করেও কিম নামজুন তের কোনো খবর খুঁজে পেল না। এখন কি করবে? মেয়েকে অত্যাধিক ভালোবাসে। সুগা তো পাগলের মতো হয়ে গেল। র্যাব, পুলিশ, এলাকার পোলাপান সব একযোগে খুঁজেও তের কোনো খবর পাওয়া যাচ্ছে না। মনে হয় মেয়েটা একদম উধাও হয়ে গিয়েছে। সকাল 10টার সময় সে স্কুলে যাওয়ার জন্য বের হয়েছিল। যেহেতু ওয়েদার খারাপ ছিল, হালকা বৃষ্টি হচ্ছিল, জিমিনা স্কুলে যায়নি। তে একাই স্কুলে চলে গিয়েছিল। তে সকালবেলা নাস্তা না করার কারণে ওর মা ওর টিফিনটি সুগার হাতে ধরিয়ে দিল। আর সুগা সেই টিফিন নিয়ে স্কুলে গিয়ে শোনে তে নেই। সেই 12টা থেকে এখন পর্যন্ত তেকে খুঁজে চলা হচ্ছে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জিয়ন পরিবার থেকেও সবাই এই দুঃখের সময় কিম পরিবারে এসেছে। আয়ু জিনকে সান্ত্বনা দিচ্ছে। জিন তো কেঁদেই চলেছে তখন থেকে। জাংকুক এক পাশে সোফাতে চুপ করে বসা ছিল। হঠাৎ জিন দৌড়ে এসে জাংকুককে জড়িয়ে ধরে বলতে লাগলো, জাংকুক, আমার মেয়েকে এনে দে। আমি জানি তুই ছাড়া আমার মেয়েকে কেউ উদ্ধার করতে পারবে না, ওরা কেউ পারবে না, তুই পারবি। আমার মেয়ে আমার কলিজাতে আমার বুকে এনে দে, আমি ওকে ছাড়া বাঁচবো না। জাংকুক মুখটা গভীর করে বলল, আমি তো বজ্জাত, বেয়াদব, গুন্ডা। দেখো, কোনো ভালো মানুষের ছেলে তোমার মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে। আমরা তো আবার এত ভালো টালো কাজ করতে পারি না। জাংকুকের কথা শুনে সুগা আর কিম নামজুন জাংকুকের দিকে তাকালো। আয়ু জাংকুকের মুখের সামনে এসে বলল, এক্ষুনি আমার বৌমাকে নিয়ে আসবি। 1 ঘন্টার মধ্যে আমি যেন আমার বৌমাকে আমার বাসায় পাই, না হলে তোর একদিন কি আমার একদিন। জাংকুকের ভাবছাড়া উত্তর, তুমি তো বৌমা ভাবো থেকে, কিন্তু আমাকে তো কেউ জামাই ভাবে না। জাংকুকের কথা শুনে জিন সাথে সাথে জাংকুকের হাত ধরে বলে উঠলো, ভাবি বাবা, তোকেই তো জামাই ভাবি। সেই ছোট্ট থেকেই তো আমার স্বপ্ন তেকে তোর কাছে তুলে দেব। তোর মামা নেহাত তোর উপরে রাগ করেছে, না হলে তোর মামা কিন্তু মনে মনে এখনো তোকেই মেয়ের জামাই হিসেবেই ভালোবাসে। কিম নামজুন আর সুগা জাংকুকের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। ওদের পারিবারিক ব্যবসা, রাজনীতির মারপ্যাচ ওরা কিছুই বোঝে না। কিম নামজুন জানে তেকে খুঁজে পেতে হলে জাংকুকের সহায়তা তাদেরকে অবশ্যই লাগবে। জাংকুকের শহর অবধি অনেক হাত আছে। তাই কিম নামজুন চুপ করে জাংকুকের দিকে তাকিয়ে বলল, আমার মেয়েকে খুঁজে নিয়ে এসো জাংকুক। জাংকুক আর এক মুহূর্ত দেরি করলো না, সাথে সাথে বাইক নিয়ে বেরিয়ে পড়লো। ঠিক 1 ঘন্টার মাথায় তেকে নিয়ে হাজির হলো কিম বাড়িতে। উস্কো খুস্কো চুল, মুখখানা একদম ফ্যাকাশ হয়ে গেছে। সারাদিনের না খাওয়া মেয়েটা মনে হচ্ছে রক্তশূন্যতা রোগে ভুগছে। জাংকুক আর সুগারও অনেক অনেক জায়গায় হাত পা ছিলে গিয়েছে। তেকে পাচার করে দিতে চেয়েছিল শহরের কিছু লোক। জাংকুক তাদের সাথে মারামারি করে তেকে উদ্ধার করে ওদেরকে পুলিশে ধরিয়ে দিয়ে এসেছে। সুগা দেখেছে জাংকুক কতটা ডেসপারেট ভাবে তেকে খুঁজেছে এবং তছনছ করে দিয়েছে শহরের এ মাথা থেকে ও মাথা। আয়ু দৌড়ে এসে তেকে নিয়ে গেছে নিজের রুমে। ফ্রেশ করে কিছু খাইয়ে মেয়েটিকে সুস্থ করতে হবে আগে। জিমিন দৌড়ে এসেছে জাংকুক আর সুগার কাছে। জিমিনের চোখ টলমলে। তার প্রাণপ্রিয় ভাই এবং মনের গভীরে থাকা সেই রাজপুত্র আজকে একই দশা, যা জিমিন মোটেও সহ্য করতে পারছে না। সাথে ফার্স্ট এড বক্স এনে হাতে মলম এবং ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে সুগা আর জাংকুক। ওই ঘটনার পর কেটে গেছে 5 দিন। এখন কিম পরিবার আর জিয়ন পরিবারের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাদের বাড়িতে আসা যাওয়া আছে। রোজ নিয়ম করে জাংকুক তেকে এসে দেখে গিয়েছে, সঙ্গে জিমিনা। জিমিনের প্রতি সুগার যে লুকায়িত ভালোবাসা ছিল তা যেন এই 5 দিনে মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে বারবার। সুগা এই সম্পর্কটাকে কোনো নাম দিতে চায়নি পারিবারিক সমস্যার কারণে, কিন্তু মেয়েটা বারবার কড়া নেড়েছে তার দরজার সামনে এসে। সে বারংবারই ফিরিয়ে দিয়েছে মেয়েটাকে কটু কথা বলে। তবে আজ কেন মেয়েটাকে না দেখলে মনটা খারাপ লাগছে? তবে কি সে তার অনুভূতি লুকিয়ে রাখতে ব্যর্থ হচ্ছে? আজ সন্ধ্যায় জিয়ন পরিবারের সবাই এসেছে কিম পরিবারে।
সন্ধ্যার চা নাস্তা খাওয়ার আসরে সবাই হাসাহাসি করছে। তখনই আয়ু বলে উঠল, ভাইজান, আমার বৌমা অনেকদিন হলো আপনার বাসায় আছে, এখন আমি চাই আমার বৌমাকে নিজের বাসায় নিয়ে যেতে। কিম নামজুন একগাল হেসে বলল, আমার ঘর অন্ধকার করে তুমি তোমার ঘর আলো করবে তা তো হবে না বোন, আমিও আমার ঘর আলো করব। মানে মানে তোমার মেয়ে জিমিনা আমার সুগার জন্য আমার বাসায় নিয়ে আসব, তাহলেই তো আমার ঘর অন্ধকার আর হবে না। আয়ু একগাল হেসে বলল, আপনি যা ভালো বোঝেন ভাইজান। কিছু দিনের ভিতরে দিন তারিখ ঠিক করে তেগুকের বিয়ে ঠিক করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় আগে তেগুকের বিয়ে হবে, তার কিছুদিন পরে ইয়নমিনের বিয়ে হবে। কারণ দুজনের বিয়ে একসাথে হলে ওরা চারজনেই কেউই মজা করতে পারবে না ভাই বোনের বিয়েতে। সবার সিদ্ধান্তে একমত হয়ে আজকে তেগুকের বিয়ে সম্পন্ন হলো। বিদায়ের সময় তে খুব কান্না করছে নামজুন আর সুগাকে ধরে। নামজুন জানে জাঙ্কুকের মতো ভালো ছেলে এই এলাকায় একটাও নেই। রাজনীতি কিম নামজুনের কোনো কালেই পছন্দ ছিল না। জাঙ্কুক রাজনীতিতে নামাতে তার ঘোর অমত ছিল, কিন্তু সেই অমত জাঙ্কুক শোনেনি। জাঙ্কুক ডেসপারেট ছিল রাজনীতি করার জন্য। কিম নামজুনের এক ঘনিষ্ঠ বন্ধু ছিল বোগাম। বোগামের ছেলেকে জাঙ্কুক প্রচন্ড পরিমাণ মেরে 2 মাস হাসপাতালে রেখেছিল। সেখান থেকে সুগা আর কিম নামজুনের সাথে জাঙ্কুকের অনেক বেশি দূরত্ব সৃষ্টি হয়, আর সেই দূরত্ব থেকে পারিবারিকভাবে দূরত্ব সৃষ্টি হয়। পরবর্তীতে অবশ্য কিম নামজুন জানতে পারে দোষটা বোগামের ছেলেরই ছিল, কিন্তু ইগোর কারণে সেই সম্পর্কটা আর আগের মতো তৈরি করতে পারেনি। যাই হোক, সবশেষে এখন সবার সাথে সম্পর্ক ভালো হয়েছে, এতেই কিম নামজুন খুশি। অবশেষে কিম নামজুনও বুঝতে পারলো রাজনীতি খারাপ না, রাজনীতির কারণেও অনেক সময় ভালো কিছু করা যায়। ঘোমটা মাথায় তে বসে আছে জাঙ্কুকের রুমে। অনেকবার এই রুমটায় এসেছে, কিন্তু এমন অনুভূতি ওর মাঝে কখনো হয়নি। তে জাঙ্কুককে পছন্দ করে না এমন নয়, কিন্তু ছোট থেকেই প্রচুর পরিমাণ ভয় পায় জাঙ্কুককে। কারণ জাঙ্কুক শুধু তেকে মারতো, কোনো অন্যায় করলে ছোটখাটো কারণেও মারতো। এই কারণে তে সবসময় জাঙ্কুকের থেকে দূরে দূরে থাকতো। কিন্তু ছোট্ট মনটা, দু চোখ সবসময় জাঙ্কুককেই খুঁজে বেড়াতো। যে 3 বছর জাঙ্কুক দেশে ছিল না, শহরে ছিল, তখন তে আপাত দৃষ্টিতে খুশি থাকলেও মনের কোথাও জাঙ্কুক ভাইকে দেখার জন্য ছটফট করত। তাহলে কি সেটাই তার ভালোবাসা ছিল? আর জাঙ্কুক ভাই, সে কিভাবে এত পরিবর্তন হলো? যে সব সময় তেকে মারতো, সে যেন এই কদিনে তেকে চোখে হারাচ্ছে। তার বেহায়া কথাবার্তা তেকে অনেকবারই লজ্জায় ফেলেছে। জাঙ্কুক ভাই কি তেকে ভালোবাসে? ভীষণ ভালো, তে জানি না। তবে আজকে তের মনে হচ্ছে ও পৃথিবীর সবচেয়ে সুখী নারী, কারণ ও ওর ভালোবাসার মানুষকে পেয়েছে। দরজা খোলার আওয়াজে তে সামনের দিকে তাকায়। জাঙ্কুক ঘরের ভিতর প্রবেশ করে দরজাটি লাগিয়ে দিল। তে বিছানা থেকে নেমে জাঙ্কুকের পায়ে ধরে সালাম করতেই জাঙ্কুক বলে উঠল, এই সালাম করছিস কেন? হ্যাঁ, বেশি পাকা হয়ে গেছিস? কে শিখিয়ে দিয়েছে তোকে সালাম করতে? তে থতমত খেয়ে গেল। বাসর রাতেও এই লোকটা ওকে ধমকাবে? না, এই লোককে ও ভুল বুঝেছে, এ তো পরিবর্তন হওয়ার নেই। তের জীবনটা মনে হয় ধমক আর থাপড় খেতে খেতে শেষ হয়ে যাবে। জাঙ্কুক তের 2 হাত ধরে বলতে লাগলো, অনেক জ্বালিয়েছিস, আর এই জ্বালা সহ্য করব না। অনেক কন্ট্রোল করেছি, এখন আর এই সালাম টালাম করে সময় নষ্ট করার দরকার নেই। বিছানায় চল। তোকে যে সালাম করতে দেওয়া শিখিয়ে দিয়েছে, সে আর কি শিখিয়েছে এখন বলবি আমাকে। তে তো লজ্জায় লাল হয়ে গিয়েছে। কি বলছে জাঙ্কুক ভাই এসব? জাঙ্কুক তেকে হঠাৎ করে পাজা কোলে করে নিয়ে বিছানায় চলে গেল। তে দুরু দুরু বুকে জাঙ্কুককে বলল, জাঙ্কুক ভাই, একটা কথা বলবো। ভাই? কিসের ভাই? তোর কোন কালের ভাই? আর যদি কখনো শুনেছি আমাকে ভাই ডাকতে, থাপড়ে গাল লাল করে দেব। বল, কি বলবি? না মানে আসলে আমাকে যেদিন কিডন্যাপ করা হলো, সবাই খুঁজেছে, কেউ পেল না, কিন্তু আপনি 1 ঘন্টার মধ্যে আমাকে কিভাবে পেলেন? জাঙ্কুক একটি বাঁকা হাসি দেয়। তারপরে তের মাথায় আলতো করে চুমু দিয়ে বলে, ওই কিডন্যাপটা আমিই তোকে করিয়েছিলাম। আসলে তোর বাপ তলে তলে তোর বিয়ে দেওয়ার চিন্তা করছিল। খবরটা মাথায় আসতেই মেজাজটা বিগড়ে গিয়েছিল, তাই তো এতগুলো নাটক সাজাতে হলো, আর আমাকে তোর ওই পেটুক বাপের জন্য মার খেতে হলো। খবরদার, এই কথা যদি কোনো 5 কান হয়েছে, তাহলে তোর খবর আছে। তে মাথা নিচু করে মুচকি হাসি দেয়। এই পাগল সাইকোটা তাকে পাওয়ার জন্য এত কিছু করলো,
এত ভালোবাসে তাকে। তে মাথা নিচু করা দেখে জাঙ্কুক বলে উঠল, কিরে তুই আমার বাসন নষ্ট করতে চাইছিস এই আজে বাজে কথা বলে? পিচ্চি মেয়ে, মাথায় তো শয়তানি বুদ্ধি ঘোরে। যতই পিচ্চি হও, আজকে তুমি ছাড় পাবে না বলে দিলাম। তে কোনো কথা বলে না, জাঙ্কুকের বুকে মুখ লুকায়। আর জাঙ্কুক সে তো ব্যস্ত হয়ে পড়লো তার ঠোঁটের ছোঁয়া তের শরীরের প্রতিটি ভাঁজে দেওয়ার জন্য। তাকে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। How you don't know how to keep your business clean? Mommy, I know that it's getting hot, and the money's hot, doing something unholy. He's something. গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।